সন্ধি বিষয়ে আগে যে আলোচনা করেছি তার মূল কথার একটু পুনরাবৃত্তি করে নিলে বোধহয় দোষ নেই। সেই মূল কথাগুলো হলো, বাংলা ভাষায় তৎসম শব্দ আছে বলে সন্ধি আছে, কারণ সন্ধি ঘটনাটা হলো সংস্কৃত ধ্বনির অন্যতম ধর্ম। আর বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে আগত অসংখ্য সমাসবদ্ধ শব্দ আছে বলে সন্ধি আমাদের জানতে হয়, কারণ সেই সমাসবদ্ধ শব্দগুলোকে বিশ্লেষণ করে তার অর্থ বুঝতে হয় এবং তার উপাদানগুলোকে শনাক্ত করতে হয়। সন্ধিযুক্ত সমাসবদ্ধ সংস্কৃত শব্দগুলো আমাদের বাংলা শব্দভাণ্ডারের বাসিন্দা, নাগরিক। এগুলো আমাদের উত্তরাধিকার। তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সমস্ত শব্দ বুঝতে গেলে আমাদের সন্ধি জানতে হয়। এছাড়া এর বাইরে নিত্যনৈমিত্তিক ভাষা ব্যবহারে আমরা সন্ধি প্রয়োগ করে নতুন সমাস সাধারণত গঠন করি না। বড় লেখকেরা করতে পারেন, আমরা সাধারণ মানুষেরা বিশেষ করি না। আমরা অসংখ্য সন্ধি করি, আমরা অসংখ্য সমাস করি বটে, সেগুলো অনেক ক্ষেত্রেই হয় যেখানে সন্ধির কোনো প্রয়োজন নেই সেই রকম সমাস করছি, অথবা সন্ধির প্রয়োজন যদি থাকে সেখানে আমরা অসংলগ্ন সমাস তৈরি করছি। ধরুন একটা উদাহরণ, যে পাওয়ার জেনারেটিং স্টেশন, এই কথাটাকে বাংলায় কি বলা হবে? বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র। তা বিদ্যুৎ শক্তি, এখানে কি আমরা সন্ধি করছি? এই শব্দগুলোকে আলাদা আলাদা লিখছি। বিদ্যুৎ শক্তি যদি সন্ধি করতাম তাহলে হতো বিদ্যুৎ শক্তি, আর শক্তি উৎপাদন যদি সন্ধি করতাম তাহলে কয় তয় জফলা রস্যও হয়ে যেত। তা এইগুলো তো আমরা করছি না, কিন্তু এটা সমাসের মতোই, কারণ এখানে শব্দগুলোতে যে বিভক্তিগুলো থাকার কথা ছিল সেই কোনো বিভক্তিই নেই। এই শব্দগুলো পাশাপাশি আছে, সব মিলে এইগুলো এক একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে। এদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা মূলত সমাসের সম্পর্ক। এই ধরনের সমাস আমরা করে থাকি বটে, যেখানে সন্ধির প্রয়োজন আছে কিন্তু এড়িয়ে যাচ্ছি, অথবা যেখানে সন্ধির প্রয়োজন নেই। আমি যে বারবার বলছি যে সমাসবদ্ধ এবং সন্ধিযুক্ত শব্দগুলো সংস্কৃতের শব্দ ভাণ্ডার থেকেই আমাদের কাছে এসেছে, তার পাল্টা উদাহরণ হিসেবে আপনারা বলতে পারেন যে চলচ্চিত্র, এটাও কি সংস্কৃতের শব্দ ভাণ্ডার থেকে এসেছে? কারণ সংস্কৃত যখন বিদ্যাচর্চার ভাষা ছিল, সার্বজনীন বিদ্যাচর্চার ভাষা ছিল, অথবা সংস্কৃত যখন শিক্ষিত সমাজে কথিত হতো, সেই যুগে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা ব্যাপারটাই তো ছিল না পৃথিবীতে। তাহলে এটা সংস্কৃতের শব্দ ভাণ্ডার থেকে আসে কি করে? চলত যোগ চিত্র, এ থেকে যে চলচ্চিত্র, এটা সংস্কৃতের শব্দ ভাণ্ডারে কি করে থাকলো? থাকতে তো পারে না। কথাটা ঠিক। এখানে ব্যাপারটা হলো যে এই সমস্ত শব্দ যারা তৈরি করেছেন তারা খুব সাধারণ মানুষ নন, তারা বড় বড় লেখক, পণ্ডিত মানুষ, যারা এই রকম সমাস ও সন্ধিযুক্ত শব্দ তৈরি করতে পারেন। এটা সকলের কর্ম নয়। চলচ্চিত্র শব্দ নির্মাণ যে সাধারণ মানুষের কর্ম নয়, তার অন্যতম প্রমাণ হলো চলত কথাটা। চলত কথাটার মধ্যে আছে সত্রী প্রত্যয়। তা এই যে সত্রী প্রত্যয়, এটা প্রয়োগ করা, এটা কারা করতে পারেন? আমরা কি সত্রী প্রত্যয় প্রয়োগ করে কোনো শব্দ গঠন করতে পারি নাকি? এ প্রায় অসম্ভব ব্যাপার। আমরা সানচ প্রত্যয় বরং প্রয়োগ করে কিছু কিছু শব্দ গঠন করে ফেলি। অনেক ক্ষেত্রেই সেগুলো ভুল হয়, অসিদ্ধ হয়, তো সেগুলো কালে কালে হয়তো প্রয়োগ সিদ্ধ হয়ে যায়। কিন্তু চলত, এই সত্রী প্রত্যয় নিষ্পন্ন এই শব্দ, এটা থেকেই প্রমাণ হয় যে এই শব্দ গঠন করেছেন অত্যন্ত পণ্ডিত মানুষেরা। যাই হোক, সন্ধিযুক্ত সমাস প্রয়োগের মূলনীতি সম্বন্ধে এরকম অনেক পর্যবেক্ষণ করা যায়। এ নিয়ে আর কথা বাড়াবো না, কারণ তাতে অনেক সময় চলে যাবে। তো সন্ধির যে খুঁটিনাটি, তার মধ্যে যাবার আগে
একটা কথা একটু ভেবে নেওয়া যাক। কথাটা এই যে সন্ধি কিসের কিসের মধ্যে হচ্ছে? পূর্বপদের অন্ত এবং উত্তর পদের আদি, এই দুটো বর্ণের মধ্যে হচ্ছে। তা উত্তর পদের যেটা আদি বর্ণ, সেই বর্ণ তো সহজেই চেনা যায়। পূর্বপদের অন্তবর্ণ নিয়ে অন্তত বাংলা ভাষায় কিছু বা ভারতীয় অন্যান্য আধুনিক ভাষায় কিছু সমস্যা আছে। মূল সমস্যা হলো যে অকারান্ত যে সংস্কৃত শব্দগুলো, তার অধিকাংশ অকার, অন্ত অকার আধুনিক ভারতীয় ভাষাগুলোর উচ্চারণে লোপ পেয়ে গেছে। এটা কালে কালে ঘটেছে। তার একটা প্রধান উদাহরণ হলো ভারত শব্দটা, যে সংস্কৃতে এটা হলো ভারতা, অকারান্ত, কিন্তু বাংলাই বলুন, হিন্দি বলুন, অন্যান্য অনেক ভারতীয় ভাষায় এটা হয়ে গেছে ভারত, অর্থাৎ শেষ অটা আর রইল না। তাই এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন শব্দগুলো অকারান্ত। সে ব্যাপারে একটা মূল কথা বলা যেতে পারে যে অকারান্ত নয় বা স্বরান্ত নয়, স্বরান্ত নয় মানে ইকারান্ত কি ওকারান্ত কি উকারান্ত নয়, এমন শব্দ খুব বিরল। এমন শব্দ তো ব্যঞ্জনান্ত শব্দ। সেগুলো মূলত তৈরি হয় প্রত্যয় যদি লুপ্ত হয়, শূন্য প্রত্যয় যাকে বলে, সেই রকম প্রত্যয় যদি পিছনে থাকে, যেমন সত্যজিৎ কথাটা, এতে ওই কিপ প্রত্যয় আছে, যেটা শূন্য প্রত্যয় লুপ্ত হয়েছে, এবং ওই কিপের পয় হসন্ত এই অনুবন্ধ বোঝায় যে তুক অর্থাৎ একটি ত, খণ্ড ত আগম হবে, সেটা হয়ে জিত, সত্যজিৎ কথাটা হয়েছে। তো যাই হোক, এই শূন্য প্রত্যয় না থাকলে সমস্ত শব্দই স্বরান্ত। কারণ প্রত্যয়গুলো যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে প্রত্যয়গুলো এসে একটা করে স্বরবর্ণ শব্দের শেষে যোগ করে দিচ্ছে। যে সাহিত্যিক, এই কথাটাও স্বরান্ত। আমরা সাহিত্যিক উচ্চারণ করছি বটে, কিন্তু ওটা কয় হসন্ত নয়। প্রত্যয়গুলো ঘাটলে দেখা যায় যে বেশিরভাগ প্রত্যয় একটা স্বরবর্ণ দিয়েই শেষ হচ্ছে। অন্তত 18-19টা প্রত্যয় সংস্কৃতে আছে যেগুলো অস্বরবর্ণে শেষ হয়। তা তাহলে ভাবা যায়, তাহলে বোঝা যাচ্ছে যে সংস্কৃত শব্দ ভাণ্ডারে অকারান্ত শব্দের প্রাচুর্য কতখানি। তা শুধু ব্যঞ্জনান্তে শেষ হচ্ছে, সেটা ওই শূন্য প্রত্যয় থাকলে হচ্ছে। আর কিছু প্রত্যয় আছে সত্যিই ব্যঞ্জনান্ত, কিন্তু সেগুলোর আবার ব্যঞ্জনান্ত রূপ বাংলা শব্দ ভাণ্ডারে অন্তত নেই। যেমন মহিমা কথাটা, এটার মধ্যে যে প্রত্যয় আছে ইমনিচ, তার থেকে তার কার্যকর অংশ হলো ইমন, মানে মূল শব্দটা হলো মহিমান সংস্কৃতে। তো মহিমন এই রূপে বাংলায় কোথায় আছে? তার প্রথমার এক বচন মহিমা, এই রূপেই বাংলায় আছে শব্দটা। তাহলে এইটুকু ধরে নেওয়া যায় যে বেশিরভাগ শব্দই স্বরান্ত। আমাদের চেনা প্রত্যয়গুলোর মধ্যে ব্যঞ্জনান্ত প্রত্যয়ের একটা বড় উদাহরণ হলো ওই সত্রী প্রত্যয়, যেটা থেকে চলত হয়েছে। এছাড়া আরেকটা আছে যে ইন প্রত্যয়, যেটা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে নিনি, তদ্ধিতের ক্ষেত্রে ইনি, যার কার্যকর অংশ হলো ইন। সেই প্রত্যয় থেকেই গুণিন এই শব্দটা হয়, কিন্তু তার তো গুণী মূর্ধন্য নয়, দীর্ঘই অন্ত। এই প্রথম আর এক বচনের রূপ আমরা বাংলায় ব্যবহার করি, কিন্তু ওই সমাস করতে গেলে তখন আবার প্রাতিপদিক রূপ গুণিনে ফিরে যেতে হয় এবং তার অন্ত ন লুপ্ত হয়, যে কারণে গুণীজন এই শব্দে মূর্ধন্য নয় রস্যই আমরা পাই। এবারে আসুন সন্ধি ঘটক
অবস্থার কিছু পর্যালোচনায় দু একটা উদাহরণ নেওয়া যাক। যে ধরুন স্বরসন্ধি যদি বলি, দা ধাতু যোগ অনা এই প্রত্যয় মিলে সংস্কৃতে হলো দানা, মানে বাংলায় যেটাকে আমরা দান বলছি। তো এখানে তো আকার আর পরে প্রত্যয়ের অকার, এই দুটো মিলে গিয়ে আকার হয়ে গেল। কিন্তু তাহলে চি ধাতু যোগ অনা, এ থেকে চিয়ানা হলো না কেন? চয় জফলা দন্ত ন হলো না কেন? কেন হলো চয়ন, চয়নাম, এইটা হলো কেন? তাহলে এই দুটোর মধ্যে অবস্থায় কিছু পার্থক্য আছে। সন্ধিঘটক অবস্থাটা আপাত দৃষ্টিতে একরকম লাগলেও আসলে তা নয়। আরেকটা ধরুন ব্যঞ্জন সন্ধি সংক্রান্ত, যে জগৎ যোগ ঈশ্বর, জগদীশ্বর, ওই তয়ের জায়গায় দ হয়ে গেল। পূর্বপদের অন্ত বর্ণে একটা ধ্বনি পরিবর্তন হলো। কিন্তু পথ ধাতু যোগ অন এই প্রত্যয়, তার থেকে পতন কি করে হচ্ছে? পতন বাংলায়, সেখানে তয় হসন্ত আছে আর পরে অ আছে, মানে জগৎ যোগ ঈশ্বরে যেমন তয় হসন্ত ছিল, পরে স্বরবর্ণ ছিল, সেই জন্য ওই ত থেকে দ হয়ে গেছে। কিন্তু পথ যোগ অন এই প্রত্যয়ে পতন হলো কেন? পদন হলো না কেন? তাহলে সন্ধি ঘটক অবস্থাগুলোর খুব গভীরে গেলে নিশ্চয়ই মূলগত পার্থক্য আছে, সেই কারণেই এগুলো হচ্ছে। এগুলো নিয়ে পরের পর্বে আশা করি আলোচনা করতে পারব। আপাতত এই কয়েকটা উদাহরণ একটু স্মরণে রাখুন আপনারা। যে উদাহরণগুলো আরেকবার বলি, দা ধাতু যোগ অন প্রত্যয় দান, বাংলায় দান। চি ধাতু যোগ অন প্রত্যয় চয়না, বাংলায় চয়ন। জগৎ যোগ ঈশ্বর মিলে জগদীশ্বর, বাংলায় জগদীশ্বর। এবং শেষটা পথ ধাতু যোগ অন প্রত্যয় পতন, বাংলায় পতন। এই যে চারটি উদাহরণ, এগুলো আসলে দু জোড়া উদাহরণ। এই জোড়াগুলোর মধ্যে প্রথমটা সন্ধি নির্দেশ করছে, সন্ধি দেখাচ্ছে, আর দ্বিতীয়টা হলো প্রত্যুদাহরণ, যে অবস্থাটা একই রকম কিন্তু সন্ধি হচ্ছে না। কেন হচ্ছে না? এই ব্যাপারগুলো বোঝার জন্যই সন্ধি ঘটক অবস্থা এবং তার সঙ্গে সন্ধির সূত্রের সম্পর্ক আমাদের বুঝতে হবে। মুখে মুখে বলতে গিয়ে এটা ওটা ভুল হয়ে যায়, আজও হয়েছে, সেইটুকু সংশোধন করে আজকের মতো শেষ করি। আমি বলেছি যে সংস্কৃত প্রত্যয় অন্তত 18-19টা আছে যেটা অকারান্ত। না, এই কথাটা ঠিক নয়। আমি আসলে বলতে চেয়েছি, বলতে গিয়ে ভুল হয়েছে, যে সংস্কৃতে 18-19টা প্রত্যয় আছে যেগুলোর কার্যকর অংশ হলো অকারান্ত প্রত্যয় যদি ধরি এবং তার মধ্যে যদি রাখি, শুধু যে প্রত্যয়গুলো সেগুলো যদি রাখি, তাহলে সংখ্যাটা আরও অনেক বেশি। কার্যকর অংশ নয় অথচ প্রত্যয় অকারান্ত, তার মধ্যে এই যে আমি অন প্রত্যয়ের উদাহরণ দিলাম, সেটাই তো তাই। তারপরে ত এই প্রত্যয় অকারান্ত, যেটা থেকে গম ধাতু যোগ ত হয়, এটা অকারান্ত। এরকম অকারান্ত প্রত্যয় প্রচুর আছে। সাহিত্যিক কথাটা বললাম, এখানে যে ইক এই প্রত্যয়, সেটাও অকারান্ত। সেই জন্য অকারান্তের মধ্যে একগুচ্ছ আছে যেগুলো একাধিক বর্ণ দিয়ে তৈরি কিন্তু অকারান্ত, আর একগুচ্ছ আছে যেগুলোর কার্যকর অংশ শুধুমাত্র যেমন অন প্রত্যয়, কি অপ প্রত্যয়, কি অচ প্রত্যয়,
কি খস এই প্রত্যয়, এগুলোর কার্যকর অংশ হলো অ। তো এই জায়গাটুকু আমি সংশোধন করে দিলাম যে অকারান্ত প্রত্যয় সংস্কৃতে 18-19টা নয়, অনেক বেশি।